হাই, আমি ম্যাট। আর এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার ক্লড এআই ওয়েবসাইটকে একটি আসল ডোমেনে লাইভ করবেন, যাতে মানুষ ভিজিট করতে পারে শুধু আপনার কম্পিউটারে রান করার বদলে। প্রথমে আমরা আপনার হোস্টিং সেট আপ করবো, তারপর আপনার প্রজেক্ট প্রস্তুত করব, গিটহাবে পুশ করব, লাইভ ডিপ্লয় করব, ডোমেন কানেক্ট করব, আর আপনার প্রজেক্টের জন্য দরকারি কিও ক্রেডেনশিয়াল যোগ করব। শেষে আমি আপনাকে দেখাবো অটোসিঙ্ক ওয়ার্কফ্লো, যেখানে ক্লাউডে আপনি যে কোনো পরিবর্তন করলেই সেটা নিজে থেকেই লাইভ হয়ে যাবে। আপনাকে কোডিং জানতে হবে না, ক্লড টেকনিক্যাল দিকগুলো সামলে নেয়। আপনাকে মূলত বোতাম ক্লিক করতে হবে আর প্রম্পট কপি করতে হবে। আর যদি আপনার কম্পিউটারে ক্লড প্রজেক্ট থাকে, তাহলে এই ভিডিও অনুসরণ করার জন্য আপনার যা দরকার সবই আছে। শেষ পর্যন্ত আপনার সাইট আপনার নিজের ডোমেনে লাইভ থাকবে, আর আপডেট করতে লাগবে শুধু একটা প্রম্পট। প্রথমে আমাদের দরকার আপনার সাইট হোস্ট করার জন্য একটা জায়গা। কিন্তু কিছু ক্লিক করার আগে, হোস্টিং আসলে কি? হোস্টিং মানে হচ্ছে সার্ভারে জায়গা ভাড়া নেওয়া, অর্থাৎ এমন একটা কম্পিউটার যা 24/7 চালু থাকে, যাতে আপনার সাইট যে কোনো জায়গা থেকে দেখা যায়, ইভেন যখন আপনার নিজের কম্পিউটার বন্ধ থাকে। অনেক হোস্টিং কোম্পানি আছে বাজারে। আমি এখানে হোস্টিঙ্গার ব্যবহার করছি, আর ক্লাউড প্রজেক্টসের জন্য বিশেষ কিছু কারণে এটি আমি সাজেস্ট করি। তারা ক্লড কোড প্রজেক্টের জন্য আলাদা টুলিং তৈরি করেছে। ফ্রেমওয়ার্কের অটো ডিটেক্ট ফিচার বুঝে নিতে পারে ক্লড আপনার জন্য যাই বানাক না কেন, ভাইট, নেক্সট.জেএস কিংবা রিঅ্যাক্ট, তাতে কোনো কনফিগ ফাইল লেখার দরকার নেই, আর কোনো বিল্ড কমেন্ট নিয়েও ভাবতে হবে না। ডিপ্লয়মেন্টও আপনার ক্লাউড ওয়ার্কফ্লোর সাথে সংযুক্ত থাকে। আপনি ক্লাউডে কোনো পরিবর্তন করেন, সেটা পুশ করেন, আর লাইভ সাইট নিজে থেকেই আপডেট হয়ে যায়। আর সব কিছুই এক প্ল্যানে আসে: ডোমেন, বিজনেস ইমেল, ডেটাবেস, এসএসএল, সিডিএন, আরও অনেক কিছু। ভার্সেল বা নেটলিফাই এর মতো ডিপ্লয় প্ল্যাটফর্মে আপনাকে এসব জিনিস আলাদাভাবে জোড়া লাগাতে হয়। তাহলে চলুন সেট আপ করে নিই। স্ক্রিনে দেওয়া লিঙ্কে যান অথবা ডিসক্রিপশনের প্রথম লিঙ্কে ক্লিক করুন। এটা আমাদের রেফারেল লিঙ্ক, আর এটা আপনাকে সঠিক পেজে নিয়ে যাবে এবং হোস্টিংদারের চলমান যে কোনো ডিলের ওপর অতিরিক্ত 10% ছাড় দেবে, তাই কোনো কোড দিতে হবে না। চেকআউটের সময় ডিসকাউন্টটা নিজে থেকেই অ্যাপ্লাই হয়ে যাবে। এটা আপনাকে এই পেজে নিয়ে যাবে, যেখানে বাম পাশে স্টার্ট নাওতে ক্লিক করতে পারবেন, আর এটা আপনাকে নিচে স্ক্রল করিয়ে দেবে যাতে আপনি দামগুলো দেখতে পারেন। এখন দামের ব্যাপারে গভীরে যাওয়ার আগে আমি একটা বিষয় জানিয়ে দিতে চাই। আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন এটা এভাবেই দেখাচ্ছে, কিন্তু আপনি যখন এই ভিডিওটা দেখছেন তখন হয়তো কিছুটা আলাদা দেখাতে পারে বা কিছু লেখা বদলে যেতে পারে। চিন্তা করবেন না, শুধু এখানে মূল ধারণাটা অনুসরণ করুন, তাহলেই ঠিক থাকবেন। এখন আমি শুরুতেই জানিয়ে দিতে চাই, আপনার ওয়েবসাইট যদি জাভাস্ক্রিপ্ট ভিত্তিক হয়, যেমন নোড.জেএস, তাহলে আমরা প্রিমিয়াম প্ল্যান দিয়ে হোস্টিং করতে পারবো না। এর জন্য আমাদের মাঝের প্ল্যানে যেতে হবে, যেটার নাম আজকে আনলিমিটেড। একসময়ের নাম ছিল বিজনেস, কিন্তু এখন ওরা এর নাম বদলে আনলিমিটেড রেখেছে। আনলিমিটেড প্ল্যানে আপনি পাবেন আনলিমিটেড ওয়েবসাইট, ফ্রি ডোমেন আর আনলিমিটেড মেলবক্স। তবে একটা বিষয় বলে রাখা ভালো, আনলিমিটেড ওয়েবসাইট মানে এই না যে আপনি আনলিমিটেড ওয়েব অ্যাপ পাবেন। এখনকার নিয়ম অনুযায়ী নোড.জেএস অ্যাপস প্রতি অ্যাকাউন্টে 5টা পর্যন্ত সীমাবদ্ধ। আপনি যদি 5টার বেশি অ্যাপ বানানোর পরিকল্পনা করেন, তাহলে আমি সাজেস্ট করব ক্লাউড স্টার্টআপ প্ল্যানে আপগ্রেড করতে। আরেকটা বিষয়, যদি আপনি এমন কোনো অ্যাপ বানান যার ব্যাকএন্ড পাইথনে, যেমন ফ্লাস্ক, জ্যাঙ্গো বা ফাস্ট এপিআই, মানে যে কোনো পাইথন ভিত্তিক কিছু, তাহলে এই ম্যানেজড প্ল্যানগুলোতে সেটা চলবে না। এর বদলে আপনাকে ভিপিএস প্ল্যান ব্যবহার করতে হবে, যেটা আপনি সার্ভিসেসে গিয়ে ভিপিএস হোস্টিংয়ে ক্লিক করে পেতে পারেন, অথবা নিচে দেওয়া ভিপিএস লিঙ্ক ব্যবহার করতে পারেন, আর এতে আপনি আগেই বলা ডিসকাউন্টটাও পাবেন। এখন আমি আজকে পাইথন সেটআপের পথটা দেখাবো না, শুধু জাভাস্ক্রিপ্ট ভিত্তিক অ্যাপের পথটাই দেখাবো। তাই দুঃখিত, এটা আপনার জন্য টিউটোরিয়াল নয়। কিন্তু যদি আপনার একটা স্ট্যাটিক সাইট বা কোনো সাধারণ ফ্রেমওয়ার্ক ব্যবহার করা জাভাস্ক্রিপ্ট সাইট থাকে, তাহলে আপনি এখানে দেখে যেতে পারেন। এবং সেটা করতে আমরা আনলিমিটেডের নিচে চুজ প্ল্যানে ক্লিক করব। এতে আপনাকে এই চেকআউট পেজে নিয়ে যাবে, যেখানে প্রথমেই আপনাকে রেজিস্ট্রেশনের সময়কাল বেছে নিতে হবে। আপনি 1 মাস থেকে শুরু করে 48 মাস পর্যন্ত যে কোনো সময়কাল বেছে নিতে পারেন। আমি অন্তত 12 মাস বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছি, কারণ এটাই ন্যূনতম সময়কাল, যাতে আপনি 1 বছরের জন্য ফ্রি ডোমেন, 1 বছরের জন্য ফ্রি মেলবক্স এবং কুপন ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে মাসিক প্যাকেজ নিতে পারেন যদি শুরুতেই খরচ কমাতে চান। তবে এতে ভবিষ্যতে আপনার ক্ষতি হতে পারে, কারণ এতে প্রতি মাসে $18.99 খরচ পড়বে। আপনি ফ্রি ডোমেন পাবেন না, আর আমাদের কুপনও ব্যবহার করতে পারবেন না। তাই সর্বোত্তম মূল্যের জন্য আমি অন্তত 12 মাসের প্যাকেজ নেওয়ার পরামর্শ দিচ্ছি। তবে 24 বা 48 মাসের মতো বড় প্যাকেজ নিলে প্রতি মাসে আরও কম খরচ পড়ে।
আপনি সময়কাল বেছে নেওয়ার পর নিচে স্ক্রল করুন, চাইলে যে কোনো অ্যাড অন যোগ করুন বা চাইলে বাদ দিন, যেভাবেই হোক। তারপর কন্টিনিউতে ক্লিক করুন। পরবর্তী পাতায় গিয়ে আপনার ইমেল ঠিকানা দিন এবং একটি পাসওয়ার্ড তৈরি করে অ্যাকাউন্ট রেজিস্টার করুন। এরপর পরের পাতায় আপনার বিলিং ঠিকানা এবং পেমেন্ট তথ্য দিন চেকআউট সম্পন্ন করার জন্য। আর চেকআউট শেষ হলে হোস্টিঙ্গার আপনাকে একটা অনবোর্ডিং সার্ভে দেখাবে। কিন্তু এখনই কিছুতে ক্লিক করবেন না, আমরা একটু পরেই এটার কাছে ফিরে আসব। প্রথমে আমাদের গিটহাব সেট করতে হবে। আমি এমন একটা ক্লাউড প্রজেক্ট নিয়ে শুরু করছি যেটা আমি আগেই তৈরি করেছি। আপনি যদি এখনও আপনারটা তৈরি না করে থাকেন, তাহলে আমি ভিডিওর ডেসক্রিপশানে একটি ভিডিও লিংক দিয়েছি যেখানে দেখানো হয়েছে কিভাবে ক্লড কোড দিয়ে $10,000 ওয়েবসাইট বানানো যায়। এখন কিছু সংযোগ করার আগে ক্লড নিয়ে আমাদের 3টা দ্রুত চেক করতে হবে। প্রথম চেকটা গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের বলে দেয় আজকে আমরা যে ডিপ্লয় পাথ নিচ্ছি সেটা আপনার প্রজেক্টের জন্য সঠিক কিনা। তাহলে চেক 1, ক্লড কি বানিয়েছে। প্রথমেই নিশ্চিত করুন যে আপনি ক্লড কোড ডেস্কটপ অ্যাপ ব্যবহার করছেন এবং আপনার ওয়ার্কিং ডিরেক্টরি আপনার প্রজেক্ট ফোল্ডারে সেট করা আছে। তারপর আমাদের প্রথম চেকের জন্য টাইপ করুন বা পেস্ট করুন, সংক্ষেপে বলুন এই প্রজেক্টটা কি স্ট্যাটিক সাইট, শুধু HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট ফাইল ছাড়া কোনো ফ্রেমওয়ার্ক নেই, নাকি এটা ফ্রেমওয়ার্ক অ্যাপ। যদি এটা ফ্রেমওয়ার্ক অ্যাপ হয় তাহলে কোন ফ্রেমওয়ার্ক এবং এটা কি Node.js-এ চলে। এখন আপনি চাইলে এই প্রম্পটটা টাইপ করতে পারেন, এই ভিডিও থেকে কপি করতে পারেন, অথবা আমি এই ভিডিওতে যেসব প্রম্পট ব্যবহার করছি সেগুলোর একটা PDF নিচের ডেসক্রিপশনে লিংক করে দিয়েছি। ঠিক আছে, চলুন এই প্রম্পটটা পাঠাই। ক্লড ফিরে এসে আমার প্রজেক্টের জন্য বলছে এটা একটা ফ্রেমওয়ার্ক অ্যাপ, স্ট্যাটিক সাইট নয়। এটা Next.js, যেখানে React 19 আর অ্যাপ রাউটার ব্যবহার করা হয়েছে। আর হ্যাঁ, এটা Node.js-এ চলে। ক্লডের উত্তর আপনাকে কয়েকটা পথে নিয়ে যেতে পারে, তো চলুন সেগুলো দেখে নেই। যদি বলে স্ট্যাটিক সাইট, তাহলে আপনি প্রস্তুত। স্ট্যাটিক সাইট ডিপ্লয় করা সবচেয়ে সহজ, আর আজকে আমরা যে প্রসেসটা দেখাচ্ছি সেটা এদের জন্য কাজ করে। সাথে অটো আপডেট বোনাস হিসাবে পাবেন। যদি বলে Next.js, তাহলে আরও ভালো, কারণ ওয়েব অ্যাপের জন্য ক্লড কোড সাধারণত Next.js-ই ডিফল্ট হিসেবে ধরে। আর হোস্টিঙ্গারে আমি সবচেয়ে সহজে ডিপ্লয় করতে পেরেছি এই ফ্রেমওয়ার্ক দিয়েই। আমি আপনাদের সেটাই দেখাবো। যদি বলে অন্য কোনো জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক যেগুলো হোস্টিঙ্গার সাপোর্ট করে, রিয়্যাক্ট, ভিউ, অ্যাঙ্গুলার, ভিট, সোয়েল্ট, অ্যাস্ট্রো বা এক্সপ্রেস, তাহলে কোনো সমস্যা নেই। তবে এদের মধ্যে কয়েকটাতে ছোটোখাটো কিছু ঝামেলা থাকতে পারে। যদি ডিপ্লয় স্টেপে কোনো সমস্যা হয়, আমি আপনাকে দেখাবো কি করতে হবে। যদি বলে পাইথন, যেমন ফ্লাস্ক, জ্যাঙ্গো, ফাস্ট এপিআই বা অন্য কোনো পাইথন ভিত্তিক কিছু, তাহলে এই টিউটোরিয়ালটা আপনার জন্য নয়। হোস্টিঙ্গারের ম্যানেজ প্ল্যানগুলো শুধু Node.js-এর জন্য, আপনাকে বরং VPS প্ল্যান নিতে হবে। সেই পথের জন্য ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে, আর ওখানেও একই 10% রেফারেল ডিসকাউন্ট প্রযোজ্য। এখন একটা টিপ দিচ্ছি, যদি আপনি এখনও আপনার প্রজেক্ট বানাচ্ছেন বা নতুন কিছু শুরু করার কথা ভাবছেন, ক্লডকে বলুন Next.js ব্যবহার করতে। এটাই আসলে ডিফল্ট এবং এখান থেকে সবচেয়ে সহজ পথ। দ্বিতীয় চেক, আপনার সাইট কি আপনার কম্পিউটারে চলে। যদি এটা লোকালি কাজ না করে, তাহলে ডিপ্লয় করলেও ঠিক হবে না। নিশ্চিত করুন যে প্রজেক্টটা লোকালি চলে। এটা চালু করুন বা ক্লড কোডকে চালু করতে বলুন, তারপর সাইটটা ঘুরে দেখুন। তৃতীয় চেক, ডিপ্লয়ের আগে অডিট করুন। এটা এখনই আপনার কম্পিউটারে সমস্যা ধরে ফেলে, পরে ডিপ্লয় ফেল বা লাইভ সাইট ভেঙে যাওয়ার বদলে। এখন আমরা এই প্রম্পট চালানোর আগে একটা ছোট্ট টার্ন জানা দরকার। আপনার প্রজেক্টে ব্যবহৃত যে কোনো এপিআই কি বা ক্রেডেনশিয়ালস একটা ফাইলে রাখা উচিত, যার নাম হচ্ছে এনভায়রনমেন্ট, যা আপনার প্রজেক্ট ফোল্ডারের ভেতরে থাকবে। ক্লড সাধারণত যখন কোনো কি দরকার এমন ফিচার যোগ করে, তখন এটা অটোমেটিক্যালি তৈরি করে দেয়। এই এনভায়রনমেন্ট ফাইলটায় আপনার ক্রেডেনশিয়ালসগুলোকে আসল কোডের বাইরে রাখে, যাতে আমরা কোডটা গিটহাবে আপলোড করতে পারি, কিন্তু সিক্রেটগুলো না পাঠিয়ে। যদি কখনো ক্লড সরাসরি আপনার অ্যাপে কোনো কি হার্ড কোড করে দেয়, এই অডিট সেটা ধরে ফেলবে, এনভায়রনমেন্টে নিয়ে যাবে, যেটা ওটার থাকার জায়গা। আমরা কয়েক মিনিট পর আবার ওই ফাইলে ফিরব, যখন হোস্টিংয়ার এই ক্রেডেনশিয়ালগুলো দেব। তাহলে ক্লড কোডে পেস্ট করুন, আমি এই প্রজেক্টটা এখন লাইভ সার্ভারে ডিপ্লয় করতে যাচ্ছি। 3টা কাজ করো এবং সব কিছু প্রস্তুত হলে আমাকে জানাও। 1, দেখো এই মেশিনে গিট ইনস্টল আছে কিনা। যদি না থাকে, তাহলে আমার জন্য ইনস্টল করে দাও, বা যদি পারো না, তাহলে কিভাবে ইনস্টল করতে হয় সেটা বলো। 2, প্রজেক্টটা একবার অডিট করো, যেন কোনো সিক্রেট ফাঁস না হয়। কোনো এপিআই কি বা প্রাইভেট ডেটা ক্লায়েন্ট ফেসিং কোড থেকে পড়া যাবে না, এবং .env অবশ্যই .git ইগনোরে থাকতে হবে। কিছু পেলে ঠিক করে দাও। 3, প্রোডাকশন বিল্ড চালাও এবং কোনো এরর থাকলে ঠিক করো। ওই প্রম্পটে 3টা গুরুত্বপূর্ণ বিষয় আছে, তাই আমি তোমাকে দ্রুত একটা ট্যুর দিয়ে দিচ্ছি।
গিট হলো এমন একটা টুল যেটা তোমার কোডকে পরের ধাপে গিটহাবে নিয়ে যায়। সেটআপ অনুযায়ী এটি আগে থেকেই থাকতে পারে। ম্যাকে এটি বিল্ট ইন থাকে বা ইনস্টল করতে বলে। উইন্ডোজে না থাকলে ডাউনলোড করে নিন। ক্লড চেক করে এটি না থাকলে ইনস্টলে সাহায্য করবে। এটা একবারই করতে হয়, আর খুব বেশি হলে কয়েক মিনিট সময় লাগে। সিকিউরিটি অডিটটা গুরুত্বপূর্ণ, কারণ ক্লড মাঝে মাঝে এমন কোড লেখে যেটা ক্লায়েন্ট সাইটে এপিআই কি পড়ে। এতে তোমার সাইটে কেউ ঢুকলেই ওই কি দেখতে পাবে। তোমার সাইট ইন্টারনেটে ওঠার আগে এই সমস্যা ধরা পড়া অনেক ভালো, পরে ধরা পড়াচ্ছে। আর প্রোডাকশন বিল্ড হলো তোমার প্রজেক্টের আরও করা একটা ভার্সন, যেটা হোস্টিং আর ডিপ্লয় করার সময় চালায়। কিছু ভেঙে গেলে আমরা চাই এখনই সেটা জানতে। তাই অপেক্ষা করো যতক্ষণ না ক্লড নিশ্চিত করে যে গিট ইনস্টল আছে, কোনো সিক্রেট ফাঁস হয়নি আর বিল্ড ক্লিন হয়েছে। ব্যাস, এটাই, প্রজেক্টটা এখন প্রস্তুত। এখন থেকে বাকি সব কাজ শুধু অনলাইনে আপলোড করার ব্যাপার। তাহলে সরাসরি ফাইল আপলোড না করে গিটহাব দিয়ে কেন যাব হোস্টিংয়ারে? মূলত অটো আপডেটের জন্য। তুমি যখনই গিটহাবে কোনো পরিবর্তন দাও, হোস্টিংয়া সেটা ধরে নিয়ে নিজে থেকেই ডিপ্লয় করে, কিছুই আবার আপলোড করতে হয় না। গিটহাব আবার একটা বড় আকারের আন্ডু বোতামের মতো কাজ করে। এটা তোমার সাইটের প্রতিটা ভার্সন সংরক্ষণ করে, তাই কোনো পরিবর্তনে কিছু নষ্ট হলে তুমি সহজেই আগের কাজ করা ভার্সনে ফিরে যেতে পারো। আর এভাবেই ক্লড কোড কাজ করতে পছন্দ করে। তুমি সাধারণ ভাষায় জিজ্ঞেস করলেই এটা তোমার জন্য গিট কমান্ড চালিয়ে দেয়। গিটহাবে তোমার প্রজেক্ট যেখানে সংরক্ষিত থাকে সেটাকে বলা হয় রিপোজিটরি বা রিপো, মানে একটা অনলাইন ফোল্ডার যেখানে এক প্রজেক্টের কোড থাকে। গিটহাব তোমার সাইটের ফাইলগুলো সেখানে রাখে, প্রতিটা পরিবর্তন ট্র্যাক করে, আর হোস্টিংয়ার সেখান থেকে পড়ে ডিপ্লয় করে। ভালো খবর হচ্ছে, এসব কিছু তোমাকে নিজে হাতে সেট আপ করতে হবে না। ক্লড তোমার জন্য রিপোজিটরি তৈরি করে এবং তোমার প্রজেক্ট আপলোড করে দেয়। একটা মাত্র প্রম্পটেই পুরো কাজটা হয়ে যায়। তোমার শুধু একটা গিটহাব অ্যাকাউন্ট লাগবে। তোমার যদি এখনও গিটহাব অ্যাকাউন্ট না থাকে, তাহলে github.com-এ গিয়ে ফ্রি অ্যাকাউন্ট খুলতে পারো। আর আজকে আমরা যা যা করব তার জন্য ফ্রি অ্যাকাউন্টই যথেষ্ট। তাহলে ওপরের ডান পাশে সাইন আপে ক্লিক করো, তারপর তাদের সাইন আপ ফর্মটা পূরণ করো। তুমি চাইলে গুগল, অ্যাপল ব্যবহার করতে পারো, আর আমি আমার ইমেল ব্যবহার করব। তোমাকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে আর নতুন ইউজার নেম দিতে হবে। আর এগুলো শেষ হলে নিচে স্ক্রল করে বড় সবুজ বোতামে ক্লিক করো। এরপর তোমার ইমেলে পাঠানো কোডটা দিতে হবে। তাহলে চলো ইনবক্স থেকে সেই কোডটা নিয়ে আসি, আবার গিটহাবে ফিরে গিয়ে সেটা পেস্ট করি। তুমি একটা কনফার্মেশন পাবে যে তোমার অ্যাকাউন্ট সফলভাবে তৈরি হয়েছে। তাই এখন তুমি যেই ইউজার নেম আর পাসওয়ার্ড তৈরি করেছো সেটা দিয়ে সাইন ইন করো। তারপর তুমি গিটহাব ড্যাশবোর্ডে চলে গেলে। ঠিক আছে, এবার ক্লড কোডে ফিরে যাও যেখানে তোমার প্রজেক্ট লোড করা আছে এবং এই প্রম্পটটা পেস্ট করো। এই প্রজেক্টের জন্য একটা নতুন প্রাইভেট গিটহাব রিপোজিটরি তৈরি করো গিটহাব অ্যাকাউন্ট দিয়ে। তারপর এখানে তোমার ইউজার নেম দাও এবং পুশ করো। এমন একটি .gitignore যোগ করো যাতে আমার .env ফাইল এবং যে কোনো এপিআই কি কখনোই আপলোড না হয়। যদি আমার গিটহাব অ্যাকাউন্ট অথেন্টিকেটেড না থাকে, তাহলে কিভাবে কানেক্ট করতে হয় আমাকে ধাপে ধাপে দেখাও। এখন এই প্রম্পটের দুটি অংশ গুরুত্বপূর্ণ। প্রাইভেট মানে হচ্ছে শুধু তুমি কোডটা দেখতে পারবে। gitignore লাইনটা হচ্ছে তোমার সেফটি নেট। এটা ছাড়া তুমি ভুল করে তোমার এপিআই কি পুরো ইন্টারনেটে প্রকাশ করে ফেলতে পারো। আধুনিক ক্লড কোড সাধারণত এটা নিজে থেকেই ঠিকভাবে সামলে নেয়, কিন্তু এটা স্পষ্টভাবে চাওয়া ভালো অভ্যাস। এতে তোমার কোনো খরচ নেই। আর এটা বাদ পড়লে যেটা হতে পারে, মানে পাবলিক ইন্টারনেটে ক্রেডেনশিয়াল ফাঁস, তা শুধু দুবার জিজ্ঞেস করার ঝামেলার চেয়ে অনেক বেশি খারাপ। ঠিক আছে, চল এবার এই প্রম্পটটা চালিয়ে দেখে। এখন ক্লাউড কোড থেকে প্রথমবার পুশ করার সময় গিটহাবে ইন্টারঅ্যাক্টিভ অথরাইজেশন দরকার হয়। ক্লড এটা চুপচাপ ব্যাকগ্রাউন্ডে করতে পারে না, তাই এটা থেমে যাবে এবং তোমাকে কম্পিউটারের টার্মিনালে চালানোর জন্য এক লাইনের একটা কমান্ড দেবে, সাধারণত auth-login। তোমার কম্পিউটার সেটআপের ওপর নির্ভর করে। হয়তো শুধু প্লে বাটনে ক্লিক করলেই টার্মিনালে এটা চালানো যাবে, কিন্তু যদি এটা তোমার জন্য কাজ না করে, যেমনটা আমার সিস্টেমেও হয় না, তাহলে তুমি কপি বাটনে ক্লিক করতে পারো। তোমার টার্মিনাল খুলে কোডটা পেস্ট করো, তারপর রান করার জন্য কিবোর্ডে রিটার্ন বা এন্টার চাপো। এখন আমি জানি আমরা টার্মিনাল ব্যবহার করছি, এটা নিয়ে ভয় পেও না। এটা একবারে সেটআপ, আর পুরো প্রসেসটা মূলত ক্লড যেভাবে বলে বা আমি এখানে যেভাবে বলছি সেই ধাপগুলো অনুসরণ করলেই হবে। তাই এখানে ভুল করার কিছু নেই। যখন এখানে ফিরে এসে বলে হোয়ার ডু ইউ ইউজ গিটহাব, তখন কিবোর্ডের ওপর নিচের অ্যারো কি ব্যবহার করে নিশ্চিত করো github.com সিলেক্ট করা আছে। তারপর কিবোর্ডে এন্টার বা রিটার্ন চাপো। এরপর যখন জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইয়োর প্রেফার্ড প্রোটোকল ফর গিট অপারেশনস অন দিস হোস্ট, তখন অ্যারো কি দিয়ে HTTPS সিলেক্ট করো এবং তারপর কিবোর্ডে রিটার্ন চাপো। যখন জিজ্ঞেস করবে তুমি কিভাবে গিটহাব CLI অথেন্টিকেট করতে চাও, তখন লগ ইন উইথ এ ওয়েব ব্রাউজার সিলেক্ট করো।
এরপর এটি তোমাকে একটি একবার ব্যবহারযোগ্য কোড দেবে। এখন সেই কোডটি কপি করো, তারপর কিবোর্ডে এন্টার চাপো যাতে গিটহাব তোমার ব্রাউজারে খুলে যায়। এখানে দেখাবে যে তুমি তোমার অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করেছো। তুমি সবুজ কন্টিনিউ বাটনে ক্লিক করতে পারো, তারপর তোমার একবারের অথরাইজেশন কোডটি লিখে আবার কন্টিনিউতে ক্লিক করো। এখানে পরের পেজে তোমাকে অথরাইজ গিটহাবে ক্লিক করতে হবে, তারপর একটা কনফার্মেশন পাবে যে সব ঠিক আছে এবং তুমি এই ট্যাবটি বন্ধ করে দিতে পারো। প্লট করে ফিরে যাও এবং জানাও যে তুমি অ্যাকাউন্টটি সংযুক্ত করেছো। আবার পুশ করার চেষ্টা করো। যদি তোমার ক্লড বলে যে গিটহাব সিএলআই নিজেই ইনস্টল করা নেই, তাহলে প্রথমে যেসব ইনস্টলেশন ধাপ দেয় সেগুলো অনুসরণ করো, তারপর অথ কমেন্ট চালাও। দুইভাবেই একই রকম দেখতে হবে। ক্লড তোমাকে ঠিক কি টাইপ করতে হবে সেটা বলে দেবে। কয়েক মিনিট পর ক্লড ফিরে এসে জানাবে যে রিপোজিটরিটা তৈরি হয়েছে এবং পুশ করা হয়েছে। এর মানে হলো এখন তোমার কোড গিটহাবে তোমার প্রাইভেট রিপোতে আছে এবং ডিপ্লয় করার জন্য প্রস্তুত। কিন্তু চলো ক্লডের কাজটা যাচাই করি। আমরা এখন হোস্টিংয়ারকে গিটহাবের এই রিপোজিটরির দিকে নির্দেশ করতে যাচ্ছি, তাই আমরা নিজের চোখে দেখতে চাই যে সবকিছু ঠিকঠাক সেখানে পৌঁছেছে কিনা। যদি এটা তোমাকে ইউআরএল দেয় তাহলে তুমি সেটা ক্লিক করতে পারো, অথবা তোমার ব্রাউজারে গিটহাব অ্যাকাউন্টে ফিরে গিয়ে পেজটা রিফ্রেশ করো, আর তোমার ড্যাশবোর্ডের বাম পাশে রিপোজিটরিজের একটা তালিকা দেখতে পাবে। এখানে তুমি দেখতে পাচ্ছ ফিক্সিট এআই রিপোজিটরিটা যোগ হয়েছে, যেটা আমরা ঠিক চাইছিলাম। তো চলো এটা খুলে দেখি। আর এই দেখো এখানে আছে। তুমি এখানে ক্লিক করে তোমার সাইটের সব কোড দেখতে পারো, আর যেহেতু এটা প্রাইভেট, ইন্টারনেটে আর কেউ এটা দেখতে পারবে না। ঠিক আছে, সব প্রজেক্ট ফাইল এখানে আছে, আর কোনো সিক্রেট বা কি নেই। এটাই আমরা চাই এলাম। এখন যেহেতু আমাদের সব কিছু প্রস্তুত, চলো আবার হোস্টিংয়ারে ফিরে যাই। এখানে অনবোর্ডিংয়ে ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করো। তোমাকে কিছু অপশন দেখাবে, কিন্তু আমরা প্রথম 3টে অপশন স্কিপ করব এবং অ্যাডভান্সড ইউজার সেকশনে যাব, যেখানে লেখা আছে নোড.js ওয়েব অ্যাপ। এটাতে ক্লিক করো। এখন যদি ক্রিয়েট আ নিউ সাইট ওয়ার্কফ্লো থেকে এটা না পাও, তাহলে মাইগ্রেট এ সাইট ওয়ার্কফ্লোতেও এটা পেতে পারো। যেভাবেই হোক, এটাই আমাদের দরকার, নোড.js ওয়েব অ্যাপ। তারপর নেক্সটে ক্লিক করো। এখানে তোমাকে জিজ্ঞেস করবে এই ওয়েবসাইটের জন্য কোন ডোমেন নাম ব্যবহার করতে চাও। তুমি চাইলে নতুন ডোমেন খুঁজে নিতে পারো, অথবা তোমার আগে থেকে থাকা কোনো ডোমেন এখানে টাইপ করে কানেক্ট করতে পারো। তাহলে আমি এখন আমার পছন্দের একটা ডোমেন টাইপ করব। .com ডোমেনটা পাওয়া যাচ্ছে, কারণ আমি বার্ষিক প্ল্যান নিয়েছি। তুমি দেখতে পাচ্ছ আমি এই ডোমেনটা 1 বছরের জন্য ফ্রি পাচ্ছি, তাই আমি এটা সিলেক্ট করব। এখন যেমনটা বলেছিলাম, যদি তোমার আগে থেকেই অন্য কোথাও যেমন গোড্যাডি বা নেমচিপের ডোমেন থাকে, তাহলে ঠিক একইভাবে এখানে টাইপ করো। যখন শেষ হবে, হোস্টিংয়ার তোমাকে ডিএনএস সেটিংস দেবে, যেগুলো তোমার বর্তমান রেজিস্ট্রারে যোগ করতে হবে। তারপর শুধু ওরা যেসব ধাপ দেবে সেগুলো অনুসরণ করো, যেন সবকিছু ঠিকভাবে কানেক্ট হয়। নেম সার্ভার পরিবর্তন পুরোপুরি কার্যকর হতে 1-2 দিন সময় লাগতে পারে, তাই তোমার ডোমেন সাথে সাথে কাজ না করলে চিন্তা করো না। সবকিছু ঠিকঠাক সেট হয়ে গেলে সামনে এগিয়ে নেক্সটে ক্লিক করো। পরের পেজে তোমাকে তোমার ডোমেন রেজিস্ট্রেশনের জন্য তথ্য দিতে হবে। সবকিছু শেষ হলে রেজিস্টারে ক্লিক করো। এখন তোমার অনবোর্ডিং ওয়ার্কফ্লোতে এই পেজটা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, এই ওয়্যার ইজ ইয়োর টার্গেট অডিয়েন্স লোকেটেড পেজটা। যদি এই পেজটা পাও, তাহলে তোমার টার্গেট অডিয়েন্সের বেশিরভাগ যেখানে থাকে তার সবচেয়ে কাছের লোকেশনটা সিলেক্ট করো। আমার ক্ষেত্রে এখানে ইউনাইটেড স্টেটস, ম্যাসাচুসেটস একদম ঠিক আছে। তারপর আমরা সামনে এগিয়ে নেক্সটে ক্লিক করব। এই ডিপ্লয় ইউর ওয়েব অ্যাপ পেজে তোমার সামনে 3টা অপশান থাকবে, আর আমরা কানেক্ট উইথ গিটহাব অপশানটা সিলেক্ট করব। এতে তোমার সামনে একটা পপ আপ আসবে, যেটা স্ক্রল করে দেখতে হতে পারে, যাতে তুমি হোস্টিংয়ারকে অথরাইজ ও ইনস্টল করতে পারো। তাই স্ক্রল করে দেখো এবং নিশ্চিত হও যে অল রিপোজিটরি সিলেক্ট করা আছে। তারপর ইনস্টল অ্যান্ড অথরাইজে ক্লিক করো। এরপর তোমাকে এমন একটা পেজে নিয়ে যাওয়া হবে যেখানে লেখা থাকবে সিলেক্ট গিট রিপোজিটরি টু ইম্পোর্ট, এবং সেখানে তুমি তোমার সবগুলো গিটহাব রিপোজিটরির একটা লিস্ট দেখতে পাবে। এই ক্ষেত্রে আমার এই অ্যাকাউন্টে শুধু একটাই রিপোজিটরি আছে, আর সেটা হচ্ছে ফিক্সিট এআই রিপো, যেটা আমরা একটু আগে আপলোড করেছি। তাহলে তোমার যা করতে হবে তা হলো, তুমি যে রিপোটা ডিপ্লয় করতে চাও সেটা খুঁজে বের করো এবং তারপর ডিপ্লয় বাটনে ক্লিক করো। এখন তুমি বিল্ড সেটিংস পেজে চলে আসবে, যেখানে আমরা হোস্টিংয়ারকে জানাবো কিভাবে তোমার প্রজেক্ট রান করতে হবে। এখানে 2টা বিষয় আছে, একটা হলো ফ্রেমওয়ার্ক প্রিসেট, আর একটা হলো এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেকশনে তোমার প্রজেক্টের ক্রিডেনশিয়ালস। আমরা প্রথমে ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব, তারপর পরের ধাপে হোস্টিংয়ারকে ক্রিডেনশিয়ালস দেব। প্রথমে ফ্রেমওয়ার্ক প্রিসেট চেক করো। হোস্টিংয়ার সাধারণত ফ্রেমওয়ার্ক চিনে নেয় এবং ড্রপডাউনের অপশনগুলোর সাথে এটি কম্প্যাটেবল।
শুধু নিশ্চিত করো যে ড্রপডাউনটি তোমার প্রজেক্টের ফ্রেমওয়ার্কের সাথে মিলছে। প্রস্তুতি চ্যাপ্টারে আগেই ক্লডকে জিজ্ঞেস করায় তোমার জানার কথা এখানে কি হবে। আমার জন্য নেক্সট জেএসই ঠিক আছে। ঠিক আছে, এখন এর নিচেই তুমি এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেকশনটা দেখতে পাবে, যেটার কথা আমি আগেই বলেছিলাম। তোমার প্রজেক্ট যদি নিজের বাইরে কিছুতে কথা বলে, যেমন এআই ফিচার, ডেটাবেস, পেমেন্ট বা যে কোনো কিছু যেটার জন্য কি দরকার, তাহলে সেই ভ্যালুগুলো এখানে থাকতে হবে, না হলে সাইটটা ঠিকমতো চলবে না। ক্লিক করার আগে একটা বিষয় বুঝে নাও, কারণ এখানেই অনেকে ভুল করে। এই ভ্যালুগুলোর জন্য দুইটা আলাদা জায়গা আছে। তোমার সাইট যখন কম্পিউটারে চলে তখন এটি প্রজেক্ট ফোল্ডারের একটি ফাইল থেকে ডেটা নেয়, এনভায়রনমেন্ট, যেটা আমরা আগেই আলোচনা করেছি। তোমার সাইট যখন লাইভে হোস্টিংগারে চলে তখন এটা এই এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সেকশন থেকে ভ্যালুগুলো পড়ে। ভ্যালুগুলো একই, কিন্তু অ্যাপটা কোথায় চলছে তার উপর নির্ভর করে দুইটা আলাদা হোম আছে। আমরা এখন যা করতে যাচ্ছি সেটা হলো প্রথম হোম থেকে দ্বিতীয় হোমে কপি করা। তাহলে প্রথমে অ্যাডে ক্লিক করো। এখানে দারুণ ব্যাপারটা হলো হোস্টিংগারে একটা ইম্পোর্ট এনভায়রনমেন্ট বাটন আছে এখানেই, যেটা তোমার লোকাল এনভায়রনমেন্ট ফাইল পড়ে এবং একবারেই সব ভ্যালু আপলোড করে দেয়। তাহলে এগিয়ে যাও এবং ওটা ক্লিক করো। একটা ফাইল পিকার খুলে যাবে। এগিয়ে যাও এবং তোমার প্রজেক্ট ফোল্ডারটা খুঁজে বের করো যেখানে তুমি ক্লড কোড দিয়ে কাজ করছিলে, তারপর সেটা ওপেন করো। এখানে একটা ছোট সমস্যা হতে পারে, কারণ এনভায়রনমেন্ট একটা হিডেন ফাইল। ডটে শুরু হওয়া ফাইলগুলো ডিফল্টভাবে ম্যাক এবং উইন্ডোজ দুই জায়গাতেই লুকানো থাকে। তুমি যদি পিকারে এটা খুঁজতে যাও সম্ভবত দেখতে পাবে না। তাহলে ম্যাকে কমান্ড প্লাস শিফট প্লাস পিরিয়ড চাপো আর সব হিডেন ফাইল দেখা যাবে। এখন এখানে তুমি দেখতে পারো এনভায়রনমেন্ট। উইন্ডোজে ফাইল এক্সপ্লোরারের ভিউ মেনুতে গিয়ে শোয়ে ক্লিক করো, তারপর হিডেন আইটেম সিলেক্ট করো। একবার তোমার এনভায়রনমেন্ট ফাইলটা পেয়ে গেলে ওপেন করো। হোস্টিংয়ের ফাইলটা পড়ে এবং এর মধ্যে থাকা প্রতিটা ভ্যারিয়েবল ইম্পোর্ট করে নেয়। দ্রুত দেখে নাও কি কি এসেছে এখানে। তোমার কম্পিউটারে তোমার প্রজেক্টে ব্যবহৃত প্রতিটা ভ্যারিয়েবল এখন হোস্টিংয়েরও আছে। এখন ডেটাবেস কি নিয়ে বিশেষভাবে দুইটা সতর্কতা বলি, এরপর আমরা এগিয়ে যাব। সুপারবেস, মঙ্গোডিবি বা হোস্টিংয়ারের নিজস্ব মাইএসকিউএল এর মতো যে কোনো ডেটাবেসে দুই ধরনের কি থাকে, একটা নিরাপদ যা পাবলিক ব্যবহারের জন্য, আর একটা অ্যাডমিন কি, যেটাকে কখনো কখনো সিক্রেট বা সার্ভিস রোলও বলা হয়। শুধুমাত্র নিরাপদ কি ফ্রন্ট এন্ড প্রজেক্টে থাকা উচিত। যদি ক্লড তোমার এনভায়রনমেন্ট ঠিকভাবে তৈরি করে থাকলে অ্যাডমিন কি সেখানে থাকবে না। কিন্তু যদি কখনো নিজে হাতে ক্রেডেনশিয়াল যোগ করো, কোনটা পেস্ট করছো সেটা খেয়াল রেখো। আর দ্বিতীয়ত, এই মানগুলোর কোনোটাই কখনো গিটহাবে কমিট করো না। এগুলো এখানে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলই থাকা উচিত, আর তোমার এনভায়রনমেন্টেও থাকা উচিত। এজন্যই আমরা এটাকে গিট ইগনোর দিয়ে গিটহাব স্টেপে সুরক্ষিত করেছিলাম। এখন যদি তোমার প্রজেক্টে এখনও কোনো এনভায়রনমেন্ট ফাইল না থাকে বা পরে নতুন কোনো কি যোগ করতে চাও এই ইম্পোর্ট প্রসেস ছাড়াই, তাহলে শুধু ইম্পোর্টের বদলে অ্যাডে ক্লিক করো এবং নাম ও মান নিজে হাতে লিখে দাও। ফলাফল একই হবে, শুধু একবারে একটা করে করতে হবে। এটা শেষ হলে ফিনিশে ক্লিক করো। ঠিক আছে, সব কিছু ঠিকঠাক সেট হয়ে গেছে। এগিয়ে যাও এবং ডিপ্লয়েতে ক্লিক করো, আর হোস্টিংয়ার তোমার প্রজেক্ট বিল্ড করা শুরু করবে এবং ইন্টারনেটে লাইভ করে দেবে। এতে কয়েক মিনিট সময় লাগতে পারে, তাই একটু ধৈর্য ধরো। কয়েক মিনিট পর ডিপ্লয়মেন্ট শেষ হয়ে যাবে আর হোস্টিংয়ার এখানে তৈরি হওয়া সাইটের একটা প্রিভিউ স্ক্রিনশট দেখাবে, যাতে তুমি খোলার আগেই নিশ্চিত হতে পারো সবকিছু ঠিক আছে কিনা। এখন এখানে লিঙ্কে ক্লিক করে লাইভ ইউআরএল খুলে দেখি, আর দেখো তোমার ক্লড সাইট এখন তোমার নিজের ডোমেনে ইন্টারনেটে লাইভ। এখন যদি প্রথমবার ডিপ্লয় ঠিকমতো না হয় তাহলে কি হবে? কারণ তোমাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই এটা হবে না, আর এটা স্বাভাবিক। ডিপ্লয় নানা কারণে ভুল হতে পারে, যেমন কোনো ডিপেন্ডেন্সি না থাকা, ফ্রেমওয়ার্ক প্রিসেট ঠিক না হওয়া, অথবা কনফিগ ফাইলে এমন কিছু ধরে নেওয়া যা পরিবেশের সাথে মেলে না। ভালো খবর হলো, সমস্যাটা ঠিক করতে তোমাকে নির্দিষ্ট কারণটা জানতে হবে না, তোমাকে শুধু জানতে হবে কোথায় দেখতে হবে, আর বাকি কাজ ক্লডই করে নেবে। ব্যর্থতা দুইভাবে হতে পারে, আর প্রতিটির জন্য আলাদা জায়গায় দেখতে হয়। এটা হলো প্রথম ধরন, বিল্ড ফেল করে। যদি বিল্ড নিজেই ফেল করে তাহলে হোস্টিংয়ার এই স্ক্রিনে লাল রঙে ফেল স্ট্যাটাস দেখাবে। সেখানে তুমি ডিটেলসে ক্লিক করে বিল্ড লগ দেখতে পারবে এবং কি ভুল হয়েছে তা জানতে পারবে। এটা তোমাকে বিল্ড প্রসেসের নির্দিষ্ট আউটপুট দেখাবে, আর সেই লগের কোথাও এমন একটা এরর থাকবে যেটা বিল্ড থামিয়ে দিয়েছে। পুরো লগটা কপি করে ক্লডকে দাও, ও বাকি কাজ করবে। এখন দ্বিতীয় ধরন হলো এমন একটা বিল্ড যেটা কমপ্লিট দেখায় কিন্তু লাইভ সাইট আসলে কাজ করে না। তোমার সাইটে স্ক্রিনশটের বদলে তুমি পাবে একটা ফাঁকা পেজ, 500 সিরিজের এরর, অথবা এমন ফিচার যেগুলো কোনো রেসপন্স দেয় না।
এর মানে অ্যাপের রান টাইম নষ্ট হয়েছে, বিল্ড নয়। এই সমস্যার প্রমাণ কিন্তু অন্য জায়গায় থাকে। তাই এখানে তুমি তোমার সাইটের ড্যাশবোর্ডে যেতে পারো। বাম পাশে ফাইলসে যাও, তারপর ফাইল ম্যানেজারে ক্লিক করো। তোমার সাইটের অ্যাক্সেস ফাইলসে ক্লিক করো। নোট.js ফোল্ডারটা ডাবল ক্লিক করে ওপেন করো। stdr.log নামে যে ফাইলটা আছে সেটা খুঁজে বের করো। এটা ডাবল ক্লিক করো। আমারটা এখানে ফাঁকা, কিন্তু তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে লগের কন্টেন্ট কপি করে ক্লডে পেস্ট করতে পারো এইভাবে। আমার হোস্টিংয়ের ডিপ্লয় শেষ হয়েছে, কিন্তু লাইভ সাইট কাজ করছে না। ব্রাউজারে আমি যা দেখছি সেটা এখানে দিলাম, তারপর সেটা বর্ণনা করো। এটা হচ্ছে রান টাইম লগ। তারপর এই লগের সব কন্টেন্ট এখানে পেস্ট করো। তারপর বলো ডায়াগনোজ করো আর ঠিক করো, তারপর পুশ দাও। এখন যদি তুমি 2-3 বার চেষ্টা করার পরও একই ধরনের সমস্যা বারবার ফিরে আসে, তাহলে বাস্তবসম্মত পদক্ষেপ হবে ক্লডকে দিয়ে অ্যাপটা অন্য কোনো ফ্রেমওয়ার্কে রিবিল্ড করানো। বিশেষ করে নেক্সট.js হোস্টিংয়ের ম্যানেজড ডিপ্লয়ের সাথে সবচেয়ে ভালো কাজ করে। এজন্যই আমি প্রস্তুতি অধ্যায়ে এটা সাজেস্ট করেছিলাম। তুমি এই ধরনের একটা প্রম্পট ব্যবহার করতে পারো। শেষ কয়েকটা ফিক্স কাজ করেনি। এই প্রজেক্টটা নেক্সট.js এ কনভার্ট করো এবং পুশ দাও। ফিচার আর বিহেভিয়ার একই রাখো, শুধু ফ্রেমওয়ার্কটা বদলাও। শুনতে ভারী লাগলেও যদি অ্যাপটা এতটাই ছোট হয় যে ক্লডই প্রথমে এটা বানাতে পেরেছিল, তাহলে কনভার্ট করতে কয়েক মিনিটই লাগে এবং এতে একসাথে পুরো ফ্রেমওয়ার্ক নির্ভর সমস্যার ক্যাটাগরি দূর হয়ে যায়। এখন এই পর্যায়ে একটা সাধারণ ভুল হলো হোম পেজ লোড করে দেখা, দেখতে ঠিক আছে মনে হওয়া আর ধরে নেওয়া কাজ শেষ। হোম পেজ লোড হওয়া না নেই পুরো সাইট ঠিকঠাক কাজ করছে, এটা কিন্তু এক কথা নয়। আপনার প্রজেক্ট আসলে যা করে, যেমন কন্ট্যাক্ট ফর্ম, এআই ফিচার, বুকিং সিস্টেম, ড্যাশবোর্ড, যাই হোক না কেন, সেটা লাইভ সাইটে টেস্ট করুন এবং নিশ্চিত করুন ওখানেও ঠিকঠাক কাজ করছে। আমার প্রজেক্টে এটা হলো একটা কন্ট্যাক্ট ফর্ম, যেটা ইনস্ট্যান্ট এস্টিমেট পাওয়ার পর ডেটাবেজে সেভ হয়। তো চলুন সব কিছু টেস্ট করে দেখি। এখানে আমরা গেট অ্যান ইনস্ট্যান্ট এস্টিমেট ক্লিক করব, তারপর এআইকে জিজ্ঞেস করব। আমরা বলবো আমার বন্ধুর ছেলে আমার দেয়ালে বেসবল সাইজের একটা গর্ত করেছে, ড্রাইভার রিপেয়ারের জন্য কত লাগবে, এবং গেট এস্টিমেট ক্লিক করব এআই এর কাজ দেখার জন্য। আর এআই ঠিকভাবে সংযুক্ত আছে। এটা ফিরে এসে বলে বেসবল সাইজের গর্ত এত বড় যে শুধু প্যাচিং কম্পাউন্ড দিয়ে হবে না। এটা একটা দাম নির্ধারণ করে দেয়, এটা ব্যাখ্যাও দেয়, আর আমাকে একটা লিঙ্কও দেয় যদি আমি নিজে চেষ্টা করতে চাই। কিন্তু চলুন এবার কন্ট্যাক্ট ফর্মটা টেস্ট করি। আমরা বুক আ রিয়াল হ্যান্ডম্যান ক্লিক করব। আর আমি ইতিমধ্যে আমার রিপেয়ারের তথ্য কন্ট্যাক্ট ফর্মের নোটস ফিল্ডে দিয়ে দিয়েছি। তাহলে চলুন এখানে আমার নাম যোগ করি, ইমেল দিই আর একটা ফোন নম্বর দিই, তারপর সেন্ড মাই রিকোয়েস্ট ক্লিক করি। ঠিক আছে, তাহলে ফ্রন্ট এন্ডে লজিকটা কাজ করছে। এখন দেখি ডাটাবেজ আসলেই সেই তথ্য পাচ্ছে কিনা। আমি সুপারবেস ব্যবহার করেছি, তো চলুন সেটা চেক করি। আর এখানে সুপারবেস টেবিলে আমি দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট ফর্ম থেকে তথ্য এসে পৌঁছেছে। আপনার প্রজেক্টে যেটা সমতুল্য আছে সেটাও এভাবে চেক করুন। আপনার সাইট যদি 5টা কাজ করে, তাহলে 5টাই টেস্ট করুন। এখন আমি আপনাকে ড্যাশবোর্ডটা একটু ঘুরে দেখাই, কারণ পরে আপনাকে এখানে আবার আসতে হবে। ড্যাশবোর্ডে আপনি স্বভাবত দেখবেন যে আপনাকে আপনার ইমেল ভেরিফাই করতে হবে। আমি পরামর্শ দেব ডোমেন রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে আগামী কয়েক ঘন্টার মধ্যেই এটা করে ফেলুন। শুধু আপনার ইনবক্সে যান এবং ইমেল ভেরিফাই করার জন্য বাটনে ক্লিক করুন। এখন এখানে বাম পাশে আপনি ডিপ্লয়মেন্টস দেখতে পাবেন। এখানেই আপনি আপনার পুশ হিস্ট্রি দেখতে পারবেন। এখানে এখন পর্যন্ত একটা পুশ হয়েছে এবং সেটা সফল হয়েছে, তবে এখানে আপনি ব্যর্থ ডিপ্লয়মেন্টও দেখতে পাবেন। এটা প্রতিটি ডিপ্লয়মেন্টের লগ। এরপর আছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস। আপনি আগে যেসব ভ্যালু ইম্পোর্ট করেছিলেন সেগুলো এখানেই আছে। যদি কখনো কোনো কি পরিবর্তন করেন, নতুন কোনো সার্ভিস যোগ করেন বা ডেটাবেস পরিবর্তন করেন, তাহলে এখানে ফিরে এসে আপডেট করুন, আর হোস্টিং যা নিজে থেকেই আবার ডিপ্লয় করবে। এরপর আছে রান টাইম লগ। এখানেই আপনি চেক করতে পারবেন কিছু নষ্ট হয়েছে কিনা। আবারও বলছি, আপনি চাইলে এই লগগুলো কপি করে ক্লাউড করে পেস্ট করতে পারেন, এতে আপনাকে সাহায্য করবে। এরপর আছে ডোমেইনস। এখানে ক্লিক করলে আপনি আপনার ডোমেইন, সাবডোমেইন এবং রিডাইরেক্টগুলো ম্যানেজ করতে পারবেন। সবশেষে ডেটাবেস। আপনি যদি আলাদা কোনো সার্ভিসের বদলে হোস্টিঞ্জারের MySQL ব্যবহার করতে চান, তাহলে সেটি এখানেই আছে। সিকিউরিটির অধীনে হোস্টিঞ্জার আপনার প্রজেক্টের ডিপেন্ডেন্সি প্যাকেজগুলোতে পরিচিত সিকিউরিটি সমস্যার জন্য স্ক্যান করে। কোনো সমস্যা পেলে এটি গিটহাবে ফিক্স প্রস্তুত করতে পারে, যাতে আপনি এক ক্লিকে অনুমোদন দিতে পারেন। আজকে কিছু করার নেই, তবে শুধু জানিয়ে রাখি যে সাইটটি চেক করা হচ্ছে। এবং তারপর ওপরের ডান পাশে আছে আস্ক এআই বাটন। এটি ড্যাশবোর্ডে বিল্ট-ইন একটি এআই সহায়ক খুলে দেয়। আপনি যদি কখনো কিছু খুঁজে না পান বা ডিবাগিংয়ে সাহায্য লাগে, তাহলে এটিকে জিজ্ঞাসা করুন। এর নাম কোডি এবং এটি আসলেই খুব সহায়ক।
আপনি চাইলে এটি আপনার অ্যাকাউন্টে পরিবর্তনও করতে পারে। ঠিক আছে, গিটহাব দিয়ে যাওয়ার আসল সুবিধা এখন দেখুন। এখন থেকে আপনি আপনার সাইটে যে কোনো পরিবর্তন করতে চাইলে, হোক সেটা টাইপো ঠিক করা, নতুন কোনো সেকশন যোগ করা বা পুরো ডিজাইন বদলানো, সব কিছু একইভাবে হবে। আপনি ক্লডে পরিবর্তন করবেন, গিটহাবে পুশ করবেন, আর বাকি সব কিছু হোস্টিঙ্গার সামলে নেবে। আমি হোম পেজের হেডলাইন পরিবর্তন করব, যাতে আপনি দেখতে পারেন কিভাবে এটা হয়, ছোট হোক বা বড়। যে কোনো পরিবর্তনের জন্য ওয়ার্কফ্লো একদম একই। এখানে আমাদের আছে ডিসক্রাইব ইউর রিপেয়ার হেডলাইনটা। চলুন এটাকে একদম ভিন্ন কিছুতে পরিবর্তন করি। ক্লডে ফিরে গিয়ে চলুন সহজভাবে হেডলাইনটা পরিবর্তন করতে বলি। আমি এখানে বলবো বড় বিশ্রী স্পষ্ট হেডলাইন পরিবর্তন লিখে দাও। একটু পরেই এটা পরিবর্তন করে দেয়, আর আমরা ওপেনে ক্লিক করে সেটা দেখতে পারি। এই দেখুন, আমাদের বড় বিশ্রী স্পষ্ট হেডলাইন পরিবর্তন হয়ে গেছে। এরপর আমরা ক্লড কোডকে বলতে পারি এই পরিবর্তনটা কমিট করো এবং গিটহাবে পুশ করো। একটু পরেই দেখা যায় এটা কমিটও করেছে এবং গিটহাবে পুশও করেছে। আর যদি আমরা হোস্টিং যার ড্যাশবোর্ডের ডিপ্লয়মেন্ট সেকশনে যাই, তাহলে দেখতে পাবো আমাকে কিছুই করতে হয়নি। এটা ইতিমধ্যেই নতুন ডিপ্লয়মেন্ট বিল্ড করছে। এতে কয়েক মিনিট সময় লাগতে পারে, তবে সাধারণত আপনি গিটহাবে কিছু পুশ করার পর 2 থেকে 3 মিনিটের মধ্যেই পরিবর্তনটা লাইভ হয়ে যায়। 1 মিনিট পরেই দেখা যায় এটা সবুজ কমপ্লিটেড স্ট্যাটাসে পরিবর্তিত হয়েছে। আর যদি আমরা আমাদের ব্রাউজারে খোলা ওয়েবসাইটে গিয়ে পেজটা রিফ্রেশ করি, তাহলে হয়তো সঙ্গে সঙ্গে সেই পরিবর্তনটা দেখতে পাবেন না। এর মানে এই না যেটা কাজ করেনি। এটা শুধু মানে হতে পারে আপনার ব্রাউজার এই পেজটা ক্যাশ করছে। আপনার ব্রাউজার মূলত এই পেজের একটা স্ন্যাপশট সংরক্ষণ করে রাখে, যাতে করে প্রতিবার নতুন করে লোড করতে না হয়। কিন্তু অবশ্যই আপনি যদি এখনই লাইভ দেখতে চান কেমন দেখাচ্ছে, তাহলে এটা একটু জটিল হয়ে যেতে পারে। একটা ট্রিক হলো, আপনি আপনার ডোমেন কপি করে ইনকগনিটো উইন্ডোতে খুলে সেখানে পেস্ট করতে পারেন। আর দেখুন ম্যাজিক, এখানেই আমার বড় বিশ্রী স্পষ্ট হেডলাইন পরিবর্তনটা দেখা যাচ্ছে। এখন যদি ইনকগনিটো উইন্ডোতেও কাজ না করে, তাহলে আপনার ব্রাউজারের ক্যাশ ক্লিয়ার করে পেজটা রিফ্রেশ করে দেখুন। তখন বেশ ভালো সম্ভাবনা আছে যে ওয়েবসাইটটা আপনার জন্য ঠিকভাবে দেখাবে। এখন ওয়েবসাইটের আগের কোনো ভার্সনে ফিরে যাওয়া ঠিক একইভাবে কাজ করে। ধরা যাক আমি এই কমিটটিতে ফিরে যেতে চাই, যেটা এসি দিয়ে শুরু হয়েছে। আমি এবার এই কমিট কোডটা কপি করব। তারপর আমি ক্লডে গিয়ে বলবো লাইভ সাইটটা এই কমিটে রোল ব্যাক করো। তারপর কোডটা পেস্ট করব, আর 1 মিনিট পরেই দেখতে পাবেন লোকালি চেঞ্জটা রোল ব্যাক হয়ে গেছে। যদি আমরা হোস্টিং জারে যাই, দেখতে পাবেন এটা নতুন একটা ডিপ্লয়মেন্ট বিল্ড করছে, যেটা প্রথমটার মতোই হবে, কিন্তু গিটহাবে এটা নতুন একটা কমিট কোড দিয়েছে। আর যখন এটা শেষ হবে, তখন আমরা আবার আমাদের মূল হেডলাইনে ফিরে যাব। আপনি যদি এখনও আপনার হোস্টিং প্ল্যান না নিয়ে থাকেন, তাহলে স্ক্রিনে থাকা লিঙ্ক বা নিচের ডেসক্রিপশনের প্রথম লিঙ্কটা ব্যবহার করুন। এতে আপনি হোস্টিং জারের চলমান যে কোনো প্রমোশনের উপর অতিরিক্ত 10% ডিসকাউন্ট পাবেন। আজকে আপনি একটা আসল লাইভ সাইট বানিয়েছেন, চমৎকার কাজ করেছেন।